দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সংস্কার। তার আগে যদি শুরু করতে চাই এইভাবে যে সংবিধানের ভিত্তি প্রস্তাবনাতে মহান মুক্তিযুদ্ধের জন্য ২৪-এর গণ অভ্যুত্থানকে গুরুত্ব দিয়ে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এখানে স্থান পেয়েছে দুই ধরনের নির্বাচন পদ্ধতির যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব। সংবিধানের মূল নীতিতে মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচারের সঙ্গে জায়গা পেয়েছে বহুত্ববাদ ও গণতন্ত্র, প্রজাতন্ত্র ও জাতীয়তাবাদ নিয়েও আছে পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাব। মূলত এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই গোটা আয়োজন জুড়ে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন এবং স্টুডিওতে আমি আমন্ত্রণ জানিয়েছি মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মঞ্জু ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আজকে আসলে এই যে বিকালের পর থেকে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে যে সংস্কার কমিশন, 4টা কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন, আপনার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ 4টি। মূলত আমরা দুটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর এখন জনগণতন্ত্রী বাংলাদেশ, বাঙালি না বাংলাদেশি নিয়ে একটা ডিবেট ছিল। আজকে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে এসেছে যে বাঙালি নয় বাংলাদেশি হিসেবে আমরা। এই জায়গাগুলোতে আসলে মানে খুব বেশি বেসিক চেঞ্জ কি আসলো কিনা, এবং এটার প্রভাব এই যে 18 কোটি মানুষ তাদের উপর আসলে কিভাবে পড়বে, তারা কিভাবে দেখছে এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক মণ্ডলীকে। আমরা আজকে প্রস্তুত ছিলাম, মানে সবাই তো একটা আকাঙ্ক্ষা ছিল যে 4টা কমিশন আজকে রিপোর্ট দিবে। এর আগে কিন্তু কিছুটা আভাস কয়েকদিন আগ থেকে দেওয়া হয়েছিল, এবং আমি যতটুকু জানি যে নির্বাচন সংস্কার, তারপর দুদক, এরা কিন্তু রিপোর্ট প্রস্তুত ছিলই আগে, অনেকটা কাজ করছিল, এবং ইভেন সংবিধানের কমিটিও করে রেখেছিল তারা। তো আপনি যে প্রসঙ্গটা বলেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে এখন জনগণতন্ত্রী বাংলাদেশ, কিন্তু ইংরেজিতে ঠিক আছে, ইংরেজিতে কিন্তু পিপলস রিপাবলিকটাই। আচ্ছা, অর্থাৎ আগে যেটা প্রজাতন্ত্র হিসেবে, মানে আমরা তো এখানে রাজা প্রজার ভাব না, আমরা এখানে গণতান্ত্রিক, এটা নিয়ে ডিবেট আগে থেকে ছিল। এবং অনেকবারই সিভিল সোসাইটির লোকেরা বলেছেন যে আমরা যে গণপ্রজাতন্ত্রী বলছি, গণপ্রজাতন্ত্রী না বলে এটা মানে এই জনগণ, মানে মানুষের মানে নিজস্ব গণতান্ত্রিক বোধটা এখানে প্রকাশ হওয়া দরকার, নাহলে আমাদের রাজা প্রজা ভাবটা চলে আসছে। আচ্ছা, এখন প্রসঙ্গ হচ্ছে, এটা সত্য, ভাষার তো একটা শুদ্ধতা এটা হতেই পারে, এটা সংবিধানে ভাষাগত ব্যাপার থাকলে এটাকে করা যায়। তা আমরা যেটা বলেছিলাম যে ভাষাকে সহজ করার জন্য, যে এটা শুনে মানুষ বুঝবে যে সেটা কি হবে। একটু জটিল হলো কিনা, মানে একটু জটিল হয়েছে। আচ্ছা, কিন্তু আপনি যে কথাটা বলেছেন স্বপন, সেটা হচ্ছে কি ভাষা কি এখানে গুরুত্বপূর্ণ কিনা। মানে কথা হচ্ছে, এখানে মানুষ যদি বলে যে আচ্ছা গণপ্রজাতন্ত্রী থাকলে আমার কি সুবিধা, আর জনগণতন্ত্রী হলে আমার কি সুবিধা, আমি সেটা জানতে চাচ্ছিলাম যে প্রভাবটা কি। আপনি তো রাজনৈতিক দলের একজন। বাস্তবতাটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আমাদের দেশের সংস্কার আমরা চাই কেন, বা সংস্কার বলতে আসলে আমরা কি বুঝাই। আমাদের দেশে যেটা প্রকৃত পাওয়ার কথা, প্রকৃত যে অধিকারটা পাওয়ার কথা, সে অধিকারটা আমি পাই না। তো না পাওয়ার কারণে যেটা হয়, আমি যখন কোনো একটা অধিকার খুঁজি বা একটা অধিকার পাই, তখন আমি মনে করছি যে এটা একটা সংস্কার। যেমন আপনি ধরেন আমাদের ধরলাম পুরানো সংবিধানে বা পুরানো আইন ব্যবস্থায় পুলিশ কি রিমান্ড নিয়ে মারার বিধান আছে? না, নেই, কখনোই নেই। এখন আজকে এখানে আমি দেখলাম পুলিশ এতে বলা হচ্ছে যে মানে আসামিকে কি করা যাবে না, দৈহিকভাবে তাকে নির্যাতন করা যাবে না। এখন নির্যাতন করা তো যাবে না, এটা তো আগে থেকে বলা আছে। এখন ধরেন কালকে আপনি থানায় গেলেন, আপনাকে নির্যাতন করছে না, পুলিশ খুব ভালো ব্যবহার করছে, আপনি ভাবছেন যে সংস্কার হয়ে গেছে বিশাল কিছু। আচ্ছা, আসলে তো সংস্কার হয় নাই। আসল কথা হচ্ছে যেটা ছিল তার প্রকৃত অধিকার পাওয়ার, সেটাই সে পাচ্ছে। আপনার মনে থাকার কথা, কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখলাম যে এয়ারপোর্টে নেমে প্রবাসীরা ফ্রিতে কল করতে পারছে এবং ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারছে। তখন তারা নেমে এবং তাদের অভিভূত উচ্ছ্বাস দেখিয়েছে, এবং তাদের লাগেজটা টাইমলি চলে আসছে। তো সে ভাবছে অনেক বদলে গেছে বাংলাদেশ। ঠিক আছে, আসলে তো এটা তার প্রাপ্য ছিল, অধিকারই ছিল, তার অধিকারই ছিল। এটা না পাওয়ার কারণে সে এটাকে মনে করছে যে এটা আমার একটা অপরচুনিটি বা এটা আমার একটা বিরাট পরিবর্তন হয়েছে। তেমনিভাবে আমাদের এটা তো জনগণতন্ত্রী বাংলাদেশই হওয়ার কথা ছিল। আমরা ব্রিটিশদের কাছ থেকে, ধরেন আমাদের
জমিদার প্রথার কারণে আমরা আমাদের জমির মালিকানা হারিয়েছিলাম, আমরা আমাদের দেশটাই তো হারিয়ে ফেলেছিলাম। আমরা ওই সাহেব বাবুদের কাছে আমরা গোলাম হয়েছিলাম, ওনারা সাহেব ছিলেন। আমাদের স্বাধীনতা যখন মানে আপনার এই পলাশির অম্লকাননে আমাদের স্বাধীনতা যখন হারিয়ে যায়, তো আমরা তো সেই 200 বছর লড়াই করে সেই স্বাধীনতাটা পেয়েছি। পাওয়ার পরে কি হলো? প্রথমে ছিল ওই ব্রিটিশরা, ওরা দখলদার। এরপরে আমরা দেখলাম যে এরপরে আমাদের মধ্যে একটা দ্বিজাতি তত্ত্বের মধ্যেও একটা মানে বোধ আসলো যে ওরা হিন্দু আমরা মুসলিম, এই ধরনের একটা বিভক্তি আসলো। জাতিগত একটা বিভেদ তো তৈরি হলো তখন। এরপরে কি হলো? পাকিস্তানেও তো সেই পূর্ব একই রকম ওই ট্রিট আমাদের সাথে করা শুরু একই রকম করা হলো। জি। এরপরে তো আমরা কখনো আওয়ামী লীগের মানে দাস হয়ে গেলাম। মানে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণী, বা কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে বা জাতীয় পার্টি ক্ষমতায় আসে, এই জায়গায় আমরা যেটা দেখলাম, কখনোই সাংবিধানিকভাবে গণতান্ত্রিক অধিকারটা আমরা পাই নাই। দেখেন, আমাদের যে 12টা বা 11টা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের মধ্যে 4টা ইলেকশনকে বলা হয় যে কম্পারেটিভলি বেটার ইলেকশন হয়েছে। 91, 96, 2001, 2001 আর 2008 নিয়ে বিতর্ক আছে। তারপর গণতন্ত্র মোটামুটি এখানে কিছুটা ছিল আর কি। হ্যাঁ, আমি বলছি যে অপেক্ষাকৃত বেটার 12টার মধ্যে 4টা। তো সেগুলো তো আমাদের এই 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 কনস্টিটিউশন, এই নির্বাচন ব্যবস্থার মধ্যেই তো হয়েছে। জি। আপনি দেখবেন কোথাও কোথাও গেলে দেখবেন মানুষ বলে যে ভাই এই ডিসিটা খুব ভালো, এই এসপিটা খুব ভালো, এই ওসিটা খুব ভালো। তার মানে কি? তার মানে হচ্ছে এই ওসি বা এই ডিসি বা এই পুলিশ সুপার, উনি তার রুলস রেগুলেশন মেনে যেটা আছে সেটা মেনে তিনি কাজ মেনে কাজ হয়তো অতিরিক্ত করছেন না, কিন্তু আমরা তো যেটা রুলস যেটা আছে, যে নিয়ম কানুন আছে, সেটা ধারে কাছে অনেক সময় আমরা সেই সেবাটা পাই না, ফলে এক ধরনের অনীহা থেকেই এটাই তো সমস্যা। আপনি এখন রেল স্টেশনে গেলেন, গিয়ে টিকিট পেয়ে গেলেন, কালকে সকালের ট্রেন, আজকে টিকিট পেয়ে গেলেন, এবং আপনার কোনো কালোবাজারি কোনো ঘুষ টুস দিতে হলো না। আপনি ভাবলেন ভাই দেশটা কি বদলে গেল নাকি? বুঝতে ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি ধরেন 1757 সালের 23 জুন আম্রকাননের কথা বললেন, নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর, লর্ড ক্লাইভ, মোহনলাল, মীর মর্দান, আমরা সেই ইতিহাসটা আমরা জানি। সেইখান থেকে 1757 থেকে 2024 এখন অনেক অনেক সময় পার হয়ে গেছে। এখন আমরা এই যে গণজাগরণ বিপ্লবের কথা আমরা বলছি, এই ধরেন আপনি 71 থেকে এই সময়টা হিসাব করে 54 বছর পরে এসে এখন যে কথা বলা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, হ্যাঁ, নির্বাচন নিয়ে অনেক ঝামেলা ছিল, আমরা রাতের নির্বাচন, সকাল নির্বাচন, দিনের নির্বাচন আমরা দেখেছি। তা আপনি কতটা আশাবাদী যে চেঞ্জ আসছে, নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, সেই জায়গাটা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনকে আমরা আশা করতে পারি? মানে এই গভর্নমেন্ট কি সেই পথে আছে কিনা? প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের একটা ফল তো আমরা পেয়েছি। ধরেন 90 এর গণ অভ্যুত্থানের ফলে তো আমরা যে পরপর 4টা ইলেকশন তো আমরা পেয়েছিলাম, কিন্তু কি হয়েছে এরপরে? শেষে এসে আবার আমরা বিপথে চলে গিয়েছি। ক্ষমতাসীন বলতে আমি কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, কিন্তু ক্ষমতাসীনদের উচ্চাকাঙ্ক্ষার কারণেই কিন্তু আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আন্দোলনের ফলে আজকেও আমরা যেটা পেয়েছি, এটা থেকে কিন্তু কিছু সুফল আমরা পাবো। আচ্ছা। এবং যে অ্যাসপিরেশনটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা প্রেশার আকারে থাকবে। আমি তো বিএনপির লোকদেরকে বলি যে আপনারা যে অস্থির হয়ে গেছেন ইলেকশনের জন্য, তো জিতলেন ইলেকশনে, বিপুল ভোটে জিতলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরপরে এই যে অ্যাসপিরেশনটা বাচ্চাদের বা তরুণরা আমাদের মনে জাগিয়ে দিয়েছে যে একটা নতুন বাংলাদেশ, ওই জায়গাটা তারা কতটা ফুলফিল করতে পারবে, সেই চাপ তো আপনাকে ভোগ করতে হবে। এবং আন্দোলন কিন্তু আপনি আর দমাতে পারবেন না। আপনি যদি আন্দোলনে পুলিশ লাঠি চার্জ করে, তাহলে মানুষ বলবে যে ওই তো আবার সেই জায়গাটা ফিরে গেলাম। সেজন্য বলছি যে এই অ্যাসপিরেশনকে যদি আমরা ধারণ না করি, দেখেন যারা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুলটা কি ছিল, সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিলুপ্ত করেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা থাকলে সে তো আবার ক্ষমতা, আপনি দেখেছেন তো তত্ত্বাবধায়ক সরকার প্রত্যেকটা কিন্তু উল্টো পাল্টা হয়েছে। একবার বিএনপি ক্ষমতা এসেছে, একবার আওয়ামী লীগ। একটা ভালো রাজনৈতিক কালচার তৈরি হয়েছে এবং মানুষ বিএনপি থেকে অস্থির হয়ে আওয়ামী লীগের পক্ষে আসছে, আওয়ামী লীগ থেকে অস্থির হয়ে বিএনপির পক্ষে আসছে। মানুষের তো একটা শক্তি তৈরি হয়েছে যে আমরা চাইলে তোমাদেরকে বদলে দিতে পারি। আপনি যখন মানুষের ক্ষমতা কেড়ে নিয়েছেন, ছিলেন দোর্দণ্ড প্রতাপে 15 বছর 16 বছর, ফলটা কি হয়েছে? আজকে আপনার সবই আছে। আওয়ামী লীগের কয়টা লোক পালিয়েছে বলেন? বেশি, 1% তো হবে, অনেক মানুষ এখন বাকি অল্প কিছু, বাকি লোকরা তো এই দেশের মধ্যে আছে, কিন্তু তারা কোনো কথা বলছে না কেন?
তো মানে বাঁচার মতো নেই আর কি, তারা বেঁচে আছে এই যে তাদের নৈতিক যে একটা মনোবল নাই, দাঁড়িয়ে যে দুইটা কথা বলার নাই। শুধু তা তো না, আজকে আপনি যদি একটু আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখান, আপনাকেই তো মানুষ ফ্যাসিস্টের দোষর বলে করছে। তাহলে কোন জায়গায় নিয়ে গেছেন আপনি? আমরা যে একটু সভ্যতা ভব্যতা বলবো, আপনি যে একটু বলবেন যে আওয়ামী লীগের সব লোক তো খারাপ না, দুইটা চারটা ভালো আছে, এই কথাটা বলারও আপনার শক্তি নাই, কারণ ও এত বেশি জুলুম করেছে, এত বেশি অন্যায় করেছে। সবচেয়ে বেশি সমস্যা তো কর্মী সমর্থকরা পড়েছেন এখন। তো এখন কথা হচ্ছে এটা তো পড়তেই হবে আপনাকে, আপনি তো করেছেন সেটা। আপনি তো আমি কিন্তু একটা আমার মনে পড়ে, আমি একটা বক্তব্যে আমাদের এক বিক্ষোভ সমাবেশ থেকে আমি বলেছিলাম যে আপনি যদি আপনার শত্রুকে নিঃশেষ করে দেন, আচ্ছা, অ্যাপারেন্টলি মনে হবে শত্রু শেষ, কিন্তু এমন শত্রু বেরিয়ে আসবে আপনি যাকে শত্রু হিসাবে ভাবেনই নাই। আপনি বলেন আজকে যে ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এদের নাম কি শুনেছেন আপনারা? সত্যি আসলে কখনো শুনি, কেউ শুনে নাই তো এদের নাম। এবং এরা কারা? চিন্তাও না তাদেরকে। তাহলে কাদের হাত দিয়ে আওয়ামী লীগের এই প্রতাপশালী সরকারের পতন হয়েছে? আপনি এই জন্য বলেছি যে জি, আমরা আলোচনা করবো। একটা প্রশ্ন আপনাকে মাথায় আসলো, সেটা হচ্ছে যে যেহেতু সংবিধান সংস্কার কমিশন বলেছে যে নির্বাচনে লড়তে হলে আপনি শিক্ষার্থীদের কথা যেহেতু বললেন, সেই প্রসঙ্গে আমার সেগুলো প্রশ্নটা যে এবার প্রার্থী হতে পারবে, তাদের যে প্রস্তাবনা 21 বছর বয়সে সে প্রার্থী হতে পারবে জাতীয় নির্বাচনে, যেটা 25 এখন আছে, এবং আশপাশের দেশেও 25ই আছে, পাশ্চাত্যে হয়তো চেঞ্জ আছে, কিন্তু আপনার যদি সাবকন্টিনেন্টের কথা আমি বলি, আমার ভারতীয় উপমহাদেশ, সেখানে 25-এর কথা বলা হয়েছে, কিন্তু প্রস্তাব করা হয়েছে সংবিধান 21। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা আবার বলেছে 25। এখন ধরেন 21 যদি প্রস্তাব হয়, সেটা কি শিক্ষার্থীদের একটু সুযোগ দেওয়ার জন্য এই 21 করা হলো কিনা, যদি এইভাবে সমালোচনাটা করি? এটা একটা সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আমার যেটা মনে হয়েছে, আমরা যখন কমিশনগুলোর সাথে কথা বলেছি, ওনারা কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে তুলেছেন যে 17 না 18, 25 না 21। তা আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে, দেখেন আমাদের যে তরুণ সমাজ, জি, তরুণদের ব্যাপারে কিন্তু আমাদের একটা ফ্রাস্ট্রেশন ছিল যে আমরা যখন নির্বাচন নিয়ে আন্দোলন করছিলাম, আমরা যখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলাম, তখন আমরা দেখতাম যে এই তরুণ সমাজ কিছু বলছে না, তারা আমাদের সাথে আসছে না। আচ্ছা, এবং আমরা মনে করতাম যে এই তরুণরা তো সব ফেসবুক জেনারেশন হয়ে গেছে, বা যাদেরকে আমরা বলছি জুম জেনারেশন হয়ে গেছে, জেনারেশন। জি, কিন্তু যখন আমরা দেখলাম যে তারা যখন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করলো, তারা যখন দারুণ আন্দোলন, ওইটাই আমাদের কাছে, আমরা যে আজকে নতুন রাজনীতির কথা বলছি, ওখান থেকে কিন্তু আমরা ইন্সপায়ার হয়েছি। তারা বলেছে যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, মনে থাকার কথা আপনার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তারা বলছে যে এখানে লাইসেন্স নাই। তাদের যে কথা দিয়েছিল তখন সরকার, আওয়ামী লীগ সরকার, সে কথা তো ওইভাবে তারা রাখেও নাই। রাখে নাই, আমি যে বলছি ওটা কিন্তু আপনার মনে থাকার কথা যে হেলমেট বাহিনী নামিয়ে ওদেরকে এক ধরনের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অ্যাপারেন্টলি মনে করা হয়েছিল যে দমে গেছে তারা, ওই যে আপনি একটু বললেন, কিন্তু তারা আবার ব্যাক করেছে। তো আমি যে প্রসঙ্গটা বলছি, বয়সের জায়গায় আমরা দেখেছি যে না, ওদেরকে আমরা যত ছোট মনে করেছি, আচ্ছা, তত ছোট না। আমি আপনাকে একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি। আন্দোলনের সময় যখন আমাদেরকে পুলিশ খুব ডিস্টার্ব করছিল, আমাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছিল, তখন আমি, হয়তো অন্যরাও করেছে এটা, আমি যেটা করেছি, আমার নিজের ফোনটা ব্যবহার না করে আমার মেয়ের ফোনটা আমি ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পুলিশ যাতে আমাদেরকে ট্র্যাক করতে না পারে, কারণ তখন তো আমাদেরকে ধরার জন্য খুব ট্র্যাক করছিল। তো আমি দেখতাম যে আমার মেয়ের ফোনে কিছুক্ষণ পর পর মেসেজ আসছে, খুব বিরক্ত বোধ করতাম, কখন আমি দেখতে চাইতাম না, কারণ ওরা টিনেজ বয়সে, প্রাইভেসি একটা ব্যাপার। একটা সময় গিয়ে আমি দেখলাম যে কি এত ঘন ঘন মেসেজ কি আসে। তো আমি দেখলাম যে ওদের একটা একাডেমিক গ্রুপ ছিল, যেখানে ওরা ডিবেট করতো, মুভি নিয়ে আলোচনা করতো, বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করতো, মানে বিশাল গ্রুপ, প্রায় 70 না 76 হাজার বাচ্চা কাচ্চা আছে ওদের সাথে। মানে সেখানে কি সাম্প্রতিক বিষয় নিয়ে হঠাৎ দেখলাম ওখানে সব চলে আসছে পলিটিক্যাল ইস্যু, মানে এখন আর অন্য কোনো ইস্যু নাই, মুভি নাই, কন্টেম্পোরারি ইস্যুতে তারা চলে গেল, স্পোর্টস নাই। সেখানে আমার একটা জিনিস আমাকে খুব আকৃষ্ট করলো, সেখানে দেখলাম একটা ছবি পাঠিয়েছে যে কোনো একজন, সেখানে লিখেছে দ্য আর্ট। আর্টের মধ্যে দেখা যাচ্ছে ছাত্ররা যারা আহত হয়েছে, রক্তাক্ত, ওই যে মেয়েটাকে মারছে, এটাকে ওরা লিখেছে দ্য আর্ট, এবং পাশে শেখ হাসিনার একটা ছবি দিয়ে লিখেছে দ্য আর্টিস্ট। দেখেছি আমরা এই ধরনের, দেখেছেন ওই লেখাটা? আমাকে খুব টাচ করেছে। আমি চিন্তা করলাম যে এত চিন্তা ভাবনাটা ক্লাস 8-9 পড়ে তারা এইভাবে চিন্তা করছে, বুদ্ধিবৃত্তিক ভাবে তারা আমাদের চাইতে অনেক বেশি। আমরা যেভাবে ভাবছিলাম তারা ফেসবুক নিয়ে বা অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে, না
সেই জায়গাটায় মানে তারা আমি ওদের এই যে চিন্তাগত জায়গায় যেটা দেখেছি, তো সেজন্য সেই পার্সপেক্টিভে আমি বলছি হ্যাঁ ভোটার ওরা যে ছোট, ওদেরকে অবহেলা করার বা ওরা বুঝে না আমরা যেটা মনে করছি তা না, কিন্তু তারা কিন্তু অনেক বোধগম্য। সেক্ষেত্রে 25-এর জায়গায় 21, 22 বা 23 মানে এটা ঠিক আছে কিনা আমি মনে করছি এটা উৎসাহিত করার জায়গা থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে এটার অসুবিধা নাই। কারণ ওয়েস্টার্ন ইয়াতে তো আমরা উন্নত দেশগুলো তো 18 বছরেও তো প্রার্থী হয়ে আছে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে সে যদি ভোটার হতে পারে তাহলে প্রার্থী হতে পারবে না, কারণ আমরা আলোচনা করবো একটা বিরতি নিয়ে ফিরছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকুন। দর্শক, কথা বলছিলাম আমাদের যে সংস্কার নিয়ে আমাদের এখন প্রকাশ অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আমরা একটু সংখ্যানুপাতিক বা আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতির কথা সুপারিশে এসেছে, সংখ্যাগরিষ্ঠের কথা, সে বিষয়ে একটু কথা বলতে চাই। ধরেন যে এবি পার্টি, জাতীয় পার্টি, আপনার সিপিবি বা জামায়াতে ইসলামী, অন্যান্য যত পার্টি আছে, দেখলাম যে সবাই এই সমানুপাতিক বা আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতির পক্ষে কথা বলেছেন। বিএনপি আর আওয়ামী লীগ আগে থেকে এতে না ছিল, যেহেতু তারা এখন নেই, বিএনপি কিন্তু চাচ্ছে যে না, ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, যে পদ্ধতি চলছে সেই পদ্ধতি নির্বাচন করতে। ফলে আপনারা চাচ্ছেন একটা, তারা চাচ্ছে আর একটা, কিন্তু জনগণ কি চাচ্ছে? আপনি তো রাজনৈতিক দলের একজন নেতা বা কর্মী, জনগণের পালস, জনগণের চাওয়া পাওয়াটাকে আপনারা শুনতে পান কিনা, যে জনগণ আসলে কি চায়? না, জনগণটা শুনতে, জনগণ তো অ্যাকচুয়ালি অনেকটা বোঝে না তারা। আচ্ছা, মানে সাধারণ জনগণের কথা যদি আমরা বুঝি, আবার আমি যদি বলি জনগণ বোঝে না, তাহলে এটা আবার একটা ভায়োলেশন অফ দিয়ে হবে, কারণ জনগণকে তো আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই। কথা হচ্ছে যে আমাদের দেশের জন্য এই সংখ্যানুপাতিক পদ্ধতিটা একটা নতুন পদ্ধতি, যেহেতু আমরা ওয়েস্টমিনিস্টারে অভ্যস্ত হয়ে আসছি। তো আমাদের এখানে এই সংখ্যানুপাতিক কথাটা আসছে কেন, বা আমরা কেন সবাই এটাকে সাপোর্ট করছি? অনেকে আমাদেরকে বলে যে আপনারা দল ছোট, আপনাদের সমর্থন কম, এটা আপনাদের জন্য সুবিধা। হ্যাঁ, এটাও একটা, এটা যে একটা কারণ না তা না। অধিকাংশ দলগুলো যারা হয়তো দেখা যাচ্ছে ওয়েস্টমিনিস্টারে সে অনেক ভোট পায় কিন্তু নির্বাচিত হতে পারে না, আমরা এরকম দেখেছি। হ্যাঁ, সুবিধাটা তার জন্য হয়, এটা সত্য। কিন্তু একটা বড় আর্গুমেন্ট হচ্ছে যে এই 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 পিআর সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ভোটারের ভোটটা কাউন্ট হয়, মানে তার ভোটের একটা রেশিও তার দলের পক্ষে জমা হয়। আর অথচ দেখা যাচ্ছে যে ওয়েস্টমিনিস্টার স্টাইলে যে হেরে গেল, সম্পূর্ণ নষ্ট হলো, 70,000 ভোট পাইলো, তার ভোটটা কোনো কাউন্ট হলো না। তো এটা একটা রিজনেবল আর্গুমেন্ট। কিন্তু যেখানে আমি দেখেছি যে বিএনপি কেন এটার বিরোধিতা করছে, একটা তো সহজ কথা, বিএনপি মনে করছে যে এটাতে হলে তার সিট কমে যেতে পারে, সে অনেকগুলো সিটে জিতবে, এ ধরনের একটা কথা আছে। আবার এটাও সত্য যে আমাদের এই ওয়েস্টমিনিস্টার স্টাইলের ইলেকশনের কারণে যেটা হয় যে অনেক সময় আমরা দেখেছি কম ভোট পেয়েও বেশি আসন পেয়ে যাচ্ছে দলগুলো। হ্যাঁ, দেখেছি, এটা হয়েছে, দেখা গেল যে 36% ভোট পেয়েও সিট পেয়েছে অনেক বেশি, আর একটা হয়তো 40% ভোট পেয়েও সিট পেয়েছে কম। তো এই জন্য, কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে এই পিআর সিস্টেমটা ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিছু আলাপ আলোচনা, কিছু ডায়লগের ব্যাপার আছে। এই ডায়লগগুলো আলোচনায় আসতে গেলে, ধরেন আমরা তো এখানে পিআরটাকে করছি দলীয় ভিত্তিতে, তাই না? কিন্তু তখন তো দেখা যাবে, হয়তো দেখা যায় ধর্মীয় পিআরও চলে আসতে পারে। সে ফর এক্সাম্পল ধরেন একটা ধর্মীয় দল দাঁড়িয়ে গেল, যে আমরা হিন্দু বা আমরা বৌদ্ধ, এমনি তো আমাদের এখানে তো একটা ইসলামিক দল তো আছে অনেকগুলো, একটা বৌদ্ধ দল দাঁড়িয়ে গেল, যে ওরা আঞ্চলিক, মানে ওদের মানে রিলিজিয়াস মাইনরিটির জায়গাতে একটা দল দাঁড়িয়ে গেল। তো বুদ্ধিস্ট আপনার মানে কমিউনিটি ধরেন যত পার্সেন্ট আছে, 3%, 4% বা 2% যাই ধরি আমি, বা আমাদের হিন্দুরা, তখন দেখা গেল যে হিন্দু দল হয়ে গেল একটা। তো যখন দেখা যাবে যে ওদের 8% সিট, তখন তারা ওইটাতে নিয়ে যাবে। তো এইরকম কিছু আর্গুমেন্ট, অসুবিধা তো আছে, অসুবিধার ব্যাপার আছে। আমরা যদি একটু অঙ্ক করি, ধরেন যে যদি যারা ছোট দলের অনেক মেধাবী নেতা থাকে, তারা বহুদিন ধরে রাজনীতি করছে কিন্তু তারা আসলে সংসদে যেতে পারে না, এরকম অনেক আছে। এখন একটা ছোট দল যদি 1% ভোট পায়, টোটাল ভোটের 1% পায়, তাহলে সে 3টি আসন পাবে। তারপরও যদি আবার দেখা যায় 0.33% ভোটও যদি পায়, তাহলে সে একটি আসন পাবে। এখন এই দলীয় লাভের অঙ্ক দেখেই কি আপনারা চাচ্ছেন যে এই পদ্ধতিতে নির্বাচনটা হোক?
না আপনি যদি আমি আপনার সাথে ধরেন আমি তো পিয়ারের পক্ষে, আচ্ছা। কিন্তু আমি আলোচনাটা করছি একটু মানে পর্যালোচনার জন্য। ধরেন পিয়ার ছাড়াও আমরা যে ওয়েস্টমিনিস্টার স্টাইলে যে ইলেকশনগুলো করেছি সেখানে তো দেখা যাচ্ছে ছোট দল, ধরেন আমি কোনো দলকে ছোট দল বলা উচিত না, আমি যেটা বলছি সে ফর এক্সাম্পল ধরেন রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, আচ্ছা, উনি তো সিট পেয়েছেন এই ওয়েস্টমিনিস্টার স্টাইলে, কিন্তু উনি জোট করে পেয়েছেন। বা জামাতকে আমরা দেখেছি তারা বিএনপির সাথে জোট করে 18 সিট পেয়েছেন। তো এখন এটা তো হিসাব করলে দেখা যাবে যে তার যেই মানে সিট বা তার যে রেশিওর চাইতেও কখনো কখনো সে বেশি পেয়েছে। তো সুতরাং ওয়েস্টমিনিস্টার স্টাইলে যে আপনি পাবেন না তা না, তখন আপনি জোট করবেন, তখন আপনি অন্য কৌশলে আপনি যাচ্ছেন, এটা তো আছে। সুতরাং আমি শুধু মনে করি না যে ছোট দলগুলো বা যাদের ভোটার সংখ্যা কম আছে তারা এখানে বঞ্চিত হয়, তাদের তখন অন্য কৌশল অবলম্বন করার একটা স্কোপ থাকে, সে অন্য দলের সাথে জোট করে বেশি সিট সে পেতেও পারে। এখন প্রধান আর্গুমেন্ট আমি যেটা মনে করি যে এই পদ্ধতিতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পার্লামেন্টটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। আচ্ছা। আবার এর একটা খারাপ দিকও আছে, কখনো যদি পার্লামেন্টে আপনি দেখেন যে ঝুলন্ত পার্লামেন্ট হয়ে যাচ্ছে, যেমন নেপালে যেটা হয়েছে। এই পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যদি আপনি আনুপাতিক হারে বা যেটাই বলি যে কর্তৃত্ববাদী সরকার বা স্বৈরাচারী সরকার হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জায়গাটা আমাদের তো প্রত্যেক জিনিসেরই বলে না যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে। এখন আপনি যখন দেখবেন যে কোনো দলই সংখ্যাগুরু, আমাদের দেশটা কিন্তু অর্থনৈতিকভাবে খুবই দুর্বল দেশ, আমাদের পক্ষে তো দুইটা ইলেকশন করা সম্ভব না। ধরেন আপনি কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন কি হবে? তখন আবার ইলেকশন করতে হবে। তো এই জায়গায় একটা থ্রেট আছে আমাদের দেশে, যেহেতু খুব মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ, কিন্তু আপনি দেখবেন ভোটের সংখ্যাটা কিন্তু মুখোমুখি। তো এখন এই জায়গায় তখন দেখা যাবে ছোট দলগুলো এমন একটা তারা পেয়ে যায়, মানে প্রভাব পেয়ে যায়। সে হয়তো ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের হয়েছে যে আপনি দেখবেন এই চন্দ্রশেখর বা এরকম যখন প্রাইম মিনিস্টার ছিল তখন কিন্তু কম আসন নিয়ে তারা সরকার গঠন করেছিল। একটা কথা বলেন যে মানে আমরা ছোট দেশ বা আমরা গরিব দেশ যদি বলেন, নির্বাচন ব্যয় সাপেক্ষ ব্যাপার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা যে প্রস্তাব দিয়েছে যে একটি আসনে যদি আপনি 40% ভোট কাস্ট না হয়, ভোট না পড়ে, তাহলে ওখানে পুনর্নির্বাচনের বিধান করা হয়েছে। ধরেন 35% বা 36% ভোট পড়লো, তাহলে সেখানে কিন্তু আবার নির্বাচন করতে হবে। নির্বাচন করা মানে তো খরচ, ব্যয় সাপেক্ষ। এই যে প্রস্তাব এসেছে, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন এই প্রস্তাবকে? না, এটাকে আমি রিজনেবল হিসেবে দেখছি এই কারণ আমাদের দেশে যে গত 3 বছরের ইলেকশনের যে এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, যে আপনার তো মনে থাকার কথা যে 2014-তে কি হয়েছে। 2014-তে দেখা গেলো 153 বা 54টা আসনেই দেখা গেলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, কোনো ভোট ছাড়াই। এবার কিন্তু প্রস্তাবে সেটা এসেছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবেন না, আবার না ভোট যেটা সেটাকে কিন্তু আবার ফিরিয়ে আনা হয়েছে, না ভোট দিতে পারবেন। না, এই জিনিসগুলো খুবই ভালো, এগুলো আমাদের সাথে আলাপ হয়েছে, আমরা কিন্তু না ভোটের পক্ষে ছিলাম, মানে না ভোট দেওয়ার পক্ষে ছিলাম। এই 40% যে আলোচনাটা আমাদের সাথে হয়েছে, আমরা এটাকে সাপোর্ট করেছি। এখন যেই কথাটা আপনি বলছেন, সব কথার মূল কথা কি? ধরেন আমি আর্গুমেন্টে যখন বলি আচ্ছা যে আপনি ওয়েস্টমিনিস্টার স্টাইল ভোট নিচ্ছেন, যে কেন্দ্রে আমি পাওয়ারফুল, আমি 90% ভোট বা 98% ভোটে আমার পক্ষে নিয়ে আসলাম, চুরি করে জোর খাটিয়ে নিয়ে গেলাম, পিআর সিস্টেমেও নিয়ে গেলাম, ডিফারেন্স কি? পার্থক্য কি? পার্থক্য তো নাই না। পিআরে যদি আমি 98 আমার পক্ষে কাস্ট করে নিয়ে আসি, তো সেই তো সিট সব আমারই হবে, যতক্ষণ পর্যন্ত যার ভোটটা সে দিতে পারবে না। আপনি দেখেন সংকটটা কি আমাদের পিআরের আর ওয়েস্টমিনিস্টারের? কোন জায়গায়? আমাকে অনেকে বলে যে পিআর হলে এটা ঝামেলা। আরে ভাই, ভোট দিতে পারলেই তো তারপরে সমাধান। আপনি যদি ধরেন আগের রাতেই ভোট হয়ে যায়, তো আগের রাতে ধরেন আপনি পিআরের বেনিফিটটা তো পাবেন না ভোট যদি আগের রাতে হয়ে যায়। ভোট যদি মানে বিরোধী দল যদি বর্জন করে, পিআরের বেনিফিট কি দলগুলো পাবে না তো। সুতরাং আমাদের জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের ইলেকশনটা করতে পারা, এবং ইলেকশন করার জন্য আমাদের কাছে কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা কিন্তু একটা সাকসেসফুল ইনোভেশন। হ্যাঁ, এটা ছিল ক্ষমতা থেকে নির্বাচনটা শুরু হলো, একটা সাকসেসফুল ইনোভেশন। এবং আপনি দেখবেন প্রত্যেকটা ইলেকশনে বিএনপি ক্ষমতা হারানোর পরে যে ইলেকশনে গেছে সেই ইলেকশনে আওয়ামী লীগ জিতেছে। আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে ইমিডিয়েট যে ইলেকশন হয়েছে সেখানে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে। এবং যেই দল ক্ষমতায় থেকে ইলেকশন দিয়েছে সেই দল ইলেকশনে জিতেছে। এটা আমাদের দেশের ট্রেন্ড দাঁড়িয়ে গেছে।
এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে যদি কার্যকর রাখা যায়, তখন কিন্তু কথা এসেছিল যে তত্ত্বাবধায়ক সরকারও তো সারা জীবন চালানো যাবে না, কারণ ওই একটা যুক্তি আওয়ামী লীগের পক্ষ থেকে দেয় যে এই ব্যবস্থা আসলে বিশ্বের কোথাও নেই, কেন আমরা এই ব্যবস্থা চালু রাখবো, কিন্তু আরে ভাই বিশ্বের যে রাজনৈতিক এই কৃষ্টি ব্যবস্থার culture, কারণে তো আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছে। সেটাই, কিন্তু যখন যারা ক্ষমতায় থাকে তখন কিন্তু তারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট চায় না। আমি আপনাকে সেটাই বলছি, সেটা বিএনপির বেলায় আমরা দেখেছি, আওয়ামী লীগের বেলায় আমরা একই আপনি দেখেছি। নির্বাচন পদ্ধতি যতই সংস্কার করেন, আপনি আচ্ছা। সংবিধান যতই সংস্কার করেন, আচ্ছা, আপনি যদি মনে করেন আমি ক্ষমতায় থাকার পরে সব আমার পক্ষে নিয়ে আসব, আমি আমার মতো করে করব, আপনি যদি প্রিজাইডিং, রিটার্নিং অফিসার, ডিসি, এসপি আপনার মতো করে চালান, তাহলে কোনো সিস্টেমই তো আপনি সেখানে আপনার বেনিফিটটা জনগণ পাবে না। সুতরাং এটা একটা কমপ্লিট সলিউশন আপনাকে আনতে হবে। শুধু আপনি পদ্ধতি সংস্কার করলে হবে না। সেজন্য আমরা পিআরের পক্ষে, সত্য কথা, কিন্তু আমরা বলেছি আমাদের জন্য মানে আমাদের মূল চাওয়াটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা যাতে সঠিক হয়। যেমন আমি নির্বাচন সংস্কার কমিশনকে বলেছি যে আপনারা এই সমস্ত ভাষা পরিবর্তনের দিকে মনোযোগ কম দিয়ে ইলেকশন রিগিংটা কিভাবে হয় সেদিকে মনোযোগ দেন। আপনাদের টিমে ওই লোকদেরকে আনেন, ওই চেয়ারম্যানদেরকে নিয়ে আসেন যারা ভোট চুরি করে। দেখেন, আমি বলেছি কিন্তু একজন প্রার্থী তার ইলেকশন রিগিংটা স্টার্ট করে কিভাবে জানেন? সে প্রথমেই তার এলাকায় ডিসি, এসপি, ওসি সে নিজের মতো করে নিয়োগ দিতে চায়, যাতে প্রভাব খাটিয়ে আনবে, প্রভাব খাটাতে চায় তার আপনি communication। একজন ওসি কিন্তু ইলেকশনের পুরো চেঞ্জ করে দিতে সে পারে, মাঠ পর্যায়ের প্রথম কর্মকর্তা, মানে প্রথম মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা। তারপরে আপনি দেখবেন আমরা যখন সাধারণত ইউনো, ওসি, এসপি, ডিসি এই একটা সবার সাথে একটা যোগসূত্র আপনি থাকে এই নির্বাচনে। কথাগুলো আমাদের প্রকাশ্যে আলোচনা হওয়া দরকার। প্রত্যেকটা প্রার্থী কি করে জানেন? প্রিজাইডিং অফিসারদের জন্য বাজেট করে, টাকা দিয়ে আসে প্রিজাইডিং অফিসারকে, টাকা দিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করে। এইবার যেটা করেছে যে মানে ভোটার প্রতি প্রার্থী 10 টাকা মানে দশ টাকা খরচ করতে পারবে। এই যে 10 টাকা খরচ করতে পারবে, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট প্রধানমন্ত্রী এবার যেটা করেছে যে প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে পারবেন না, রাষ্ট্রপতি 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, সব কিছুই ঠিক আছে, দারুণ, খুবই ভালো উদ্যোগ। দিন শেষে তো এগুলো আপনি যেটা বললেন যে কাগজের ব্যাপার, কিন্তু এগুলো তো বাস্তবায়ন করতে হবে, প্রয়োগ করতে হবে, দেখাইতে হবে। সেই জায়গাটা তো চ্যালেঞ্জ রয়েছে। এখন এই সংবিধান রেখে বা এই সংবিধান পরিবর্তন করে এই সব কিছু করাটা একটা বড় চ্যালেঞ্জ কিনা, এই চ্যালেঞ্জ নিশ্চয়ই মোকাবেলার জন্য পদ্ধতিও আছে। মঞ্জু ভাই, বিরতির পরে সেটার প্রশ্ন উত্তর নেই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের অনুষ্ঠান এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম সংস্কার নিয়ে। আমাদের সাথে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মঞ্জু ভাই, বিরতির আগে জানতে চেয়েছিলাম যে এই যে সংস্কারের কথা আমরা বলছি, অনেকগুলো সংস্কারের কথা প্রস্তাবনা এসেছে। প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবেন না, রাষ্ট্রপতি 2 মেয়াদে বেশি থাকতে পারবেন না, নিম্নকক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এসব বিষয়ে ধরেন প্রধানমন্ত্রী, আমরা দেখেছি যে পরিবারতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি থেকেই এই প্রধানমন্ত্রীর পদটা এইভাবে করেই তারাই হয়েছেন। সেই জায়গাটা থামিয়ে দেওয়া হয়েছে, এটা দারুণ উদ্যোগ, এটা ভালো। কিন্তু এই যে সংবিধান আছে, সেই সংবিধান রেখে বা সেই সংবিধানের সংযোজন বিয়োজন করে বা একদম বাদ না দিয়ে এগুলো কিভাবে করা যায়, এবং রাজনৈতিক সরকার এক্ষেত্রে বেশি জরুরি কিনা এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে? সেই চ্যালেঞ্জগুলো কি কি আছে? নিশ্চয়ই এটা সহজ কাজ না, কাজগুলো তো অবশ্যই কঠিন। এটা খুবই চ্যালেঞ্জিং। কথা হচ্ছে যে এখানে এটা কিন্তু খুব ইফেক্টিভ হবে আমরা যদি প্রধানমন্ত্রীকে 2 টার্মের মধ্যে বেঁধে রাখতে পারি। জি, আরও একটা প্রস্তাব আমরা দিয়েছি, এটাও সম্ভবত এসেছে, আমি পুরোপুরি দেখতে পারি নাই। বদিউল আলম মজুমদার সাহেব কিন্তু আমাকে পাঠিয়েছেন টোটাল ওনাদের প্রস্তাবনাটা। আমরা বলেছিলাম যে দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না, আচ্ছা, বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এটা হতে পারবেন না। দলের প্রধান যদি এটা হতে হয় তাহলে দল প্রধান পদ ছাড়তে হবে। অর্থাৎ একই ব্যক্তি 2টা গুরুত্বপূর্ণ পদ ধারণ করতে পারবেন না। এখন যিনি সভাপতি থাকবেন তিনি যখন প্রধানমন্ত্রী হবেন ওই পদ ছেড়ে দিতে হবে তাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এটা আমাদের একটা প্রস্তাব ছিল এবং এটা ওনারা কমিটি অ্যাকসেপ্ট করেছিল। এগুলো করলে হবে কি, যেটা আমি আপনাকে বলি, যেমন আপনি দেখেছেন যে গণভবনে আমরা দেখেছি আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে, অনেক পারিবারিক প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম হচ্ছে। কেন হচ্ছে? কারণ উনি একই সাথে প্রধানমন্ত্রী, একই সাথে উনি আবার দলেরও সভাপতি। হ্যাঁ, এটা হচ্ছে। তো সেজন্য এটাও আমাদের একটা প্রস্তাব ছিল। ইভেন আমরা আরো একটা অ্যাগ্রেসিভ প্রস্তাব দিয়েছিলাম, সেটা হচ্ছে শুধু প্রধানমন্ত্রী না, জি,
যে এমপিরাও 2বারের বেশি এমপি হতে পারবেন না। তো তখন ওনারা আমাদেরকে কাউন্টার জিজ্ঞেস করেছিলেন যে তাহলে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান কিভাবে পাবেন কোথায়? হ্যাঁ, এই যুক্তিটা তো আমি বললাম মমতাজ যেখানে এমপি হতে পারে, যেখানে আমাদের মাশরাফি তারপরে ওই সাকিব আল হাসানরা এমপি হতে পারে, তো সেখানে আপনার তো অভিজ্ঞতার বিষয়টা তো হবে প্রপারলি যদি পার্লামেন্ট কাজ করে, তাইলে না আপনার অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান দরকার। আমাদের এখানে তো একচাটিয়া পার্লামেন্ট হয়েছে। আচ্ছা, কথা হচ্ছে আমরা তো ওই যে আমি আবারও আগের কথায় যাচ্ছি, আমি তো আমার স্বাভাবিক অধিকারই হারিয়ে ফেলেছি। তো সেই জায়গা থেকে যদি এগুলো করা যায়, আপনি দেখেন পরিবারতন্ত্রের কথা আমরা যেটা বলছি, পরিবারতন্ত্র কিন্তু এখন শুধু সেন্ট্রালে স্থির না, এটা কিন্তু জেলা উপজেলা পর্যায়ে চলে গেছে। সেই জায়গাটায় এমপির স্ত্রী, সেই লাগামটা টেনে ধরা দরকার কি এমপির ছেলে, জি চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এই মানে এটা তো আসলে আপনার কেন্দ্র থেকেই ওই পর্যন্ত চলে গিয়েছে। আপনি কেন্দ্র থামিয়ে দেন, নিচের দিকে হয়তো থেমে যাবে। এই জন্য আমরা যেটা বলছি যে এটা কিন্তু খুব ইফেক্টিভ হবে যে যখন প্রধানমন্ত্রীকে আপনি 2বারে সীমিত রাখবেন, এখানে একই ডিসিশনে অনেকগুলো ফল আসবে। একটা হচ্ছে পরিবারতন্ত্রের জায়গাটা একটা ছেদ ঘটবে, দ্বিতীয় হচ্ছে দুর্নীতির জায়গাটা একটা লাগাম আসবে, কারণ মনে করবে আমি তো এটা লাস্ট টার্ম, তারপরে কোন্দলও কমে যাবে দলের মধ্যে তো ওই পদে যাওয়ার জন্য। সে যখন দেখবে যে হ্যাঁ ধরেন আপনি প্রধানমন্ত্রী হলেন, আমি আপনার কম্পিটিটর, আমি চিন্তা করছি আর কত না হলে এটা লাস্ট টার্ম, এরপর তো আমার তো আমি আছি, আমি তখন আপনাকে সরানোর জন্য কোনো কনস্পিরেসি করার গ্রুপিং করার আর প্রয়োজন হবে না। তো এই জিনিসগুলোর সব কথার মূল কথা হচ্ছে প্র্যাকটিসে তো আনতে হবে। ধরেন আমি 2 টার্ম থাকার পরে 3য় টার্মে গিয়ে আমি চিন্তা করলাম যে না আমাকে ছাড়া তো চলবে না, সুতরাং আসেন কনস্টিটিউশনটা বদলাই ফেলি, আবার একটা অ্যামেন্ডমেন্ট আনি, জনস্বার্থে আবার একটা অ্যামেন্ডমেন্ট আনি। বিধিনিষেধ চ্যালেঞ্জ তো বললাম যে এগুলা তো এই জন্য অনেক দিনের প্র্যাকটিসটা তো চলে আসছে। কথা হচ্ছে যে একটা নর্মসেরও দরকার আছে, কিছু ভাষাগত কিছু স্ট্রাকচারাল ফরমেশনের দরকার আছে। কারণ একটা স্ট্রাকচারাল ফরমেশন থাকলে ওইটা আপনাকে চাপ প্রয়োগ করে, আপনাকে একটা মোটিভেশন দেয়, দেখো তুমি এটার বাইরে যেতে পারবে না, একটা সীমানা দেয়। আবার আপনি যদি মনে করেন সীমানা মেনে আমি চলবো, তাহলে একটা কালচার তৈরি হয়। দেন এই নিয়ম কালচার মিলে কিন্তু একটা প্র্যাকটিসের জায়গায় দাঁড়ায়। আমাদের এখানে যে দাঁড়িয়েছে ভায়োলেশনের কালচার চালু হয়েছে। বিএনপি এটা ভায়োলেট করেছে, আমি আওয়ামী লীগ এসে এটা আরো 2 ডিগ্রি ভায়োলেট করলাম, তো পরের বার বিএনপি সেটা আরো 3 গুণ ভায়োলেট করবে। এই জায়গাটা না গিয়ে এবারের আন্দোলনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে আন্দোলনটাকে একটা কালচারাল রূপ যখন আমরা দিব, যেমন আপনি দেখবেন যে ছাত্ররা কিন্তু মানে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের পাশাপাশি তারা কিছু অভিপ্রায়ের কথা দেয়ালে লিখেছে। যেমন তারা যখন লিখে যে দেশটা কারো বাপের না, এই প্রশ্নটা সে কিন্তু শুধু শেখ হাসিনাকে বলে না, সে একই সাথে সকল রাজনৈতিক দলকে সে বলে। একটা বিষয়, দেয়ালে কোথাও নির্বাচনের কথা লেখা নাই, নানা রকম সংস্কার কথা লেখা আছে, অনেক চেঞ্জ কথা লেখা আছে, কিন্তু আবার একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে কারা ক্ষমতা আসবে সেই বিষয়ে তারা কিছু লেখা নাই। সংস্কার এসব বিষয় এসেছে সেই আলোচনায় আমরা যেটা দেখলাম। কিন্তু আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক যে কৃষ্টি, যে কালচার, এখন এই যে নতুন প্রজন্ম যেটা শুরু করলো, আপনি গণ অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেটাকেই বলি, যে শুরুটা হলো, যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছিল, সেই শুরুটার কোন জায়গাটা আমরা আছি? শুরুতেই কি আছি, না মাঝামাঝি, না শেষের দিকে চলে আসছে? কোন জায়গাটা? খুবই ভালো প্রশ্ন। কথা হচ্ছে যে আমাদের অভিপ্রায়ের জায়গাটায় কিন্তু কিছুটা ছেদ ঘটেছে। ধরেন আচ্ছা, আমরা তো প্রথম একটা বিতর্ক ছিল এটা কি বিপ্লব না গণ অভ্যুত্থান। তো সেই জায়গায় অনেকে বলেছে না, আমরা এটা বিপ্লব হচ্ছে তো একটা প্ল্যান ওয়াইজ, আগের একটা পরিকল্পনা থাকে, বিষয় থাকে, একটা প্রোক্লেমেশন থাকে, একটা ড্রিম থাকে। আমাদের এই আন্দোলনটা তো মুক্তিযুদ্ধের সাথে একটা মিল আছে, যদিও মানে মুক্তিযুদ্ধের কিন্তু আলাদা ছিল, একটা প্রোক্লেমেশন ছিল, একটা প্রবাসী সরকার ছিল, একটা যুদ্ধ হয়েছে, একটা সেনাবাহিনী তৈরি হয়েছে। এখানে যেটা হয়েছে, আন্দোলনটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি একটা কোটা বৈষম্যের বিরুদ্ধে, এবং প্রাইমারিলি দাবিটা ছিল শুধু কোটা সংস্কারের দাবি, কোটা বাতিলের দাবিও না, কিন্তু সংস্কারের দাবি। তো সেটা 9 দফা থেকে পরে 1 দফায় আসে, পরে এটা 1 দফা থেকে এসে রাষ্ট্র সংস্কারের জায়গাটা এসেছে। রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো কিন্তু আগে থেকে ছিল। আপনি দেখেন বিএনপি যখন আন্দোলন করেছে, বিএনপি কিন্তু সংস্কারের কথা বলেছে, 31 দফা দিয়েছে। আমরা আমাদের দলীয় কাঠামোতেই আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। ওই যে ছাত্ররা যে মেরামতের কথা বলেছে, ওই যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, ওইটাই কিন্তু ইনহেরেন্ট করেছে, এবং আমরা এটাগুলোকে, এই অভিপ্রায়টা কিন্তু আমরা ধারণ করেছি। সুতরাং আপনি এটা বললে হবে না যে এটা কেবল একটা কোটা সংস্কার আন্দোলন ছিল।
কারণ আপনি তো জানেন যে আমরা তো মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে ভাষা আন্দোলন থেকে বলি, তাই না? ভাষা আন্দোলনের ওই বৈষম্য থেকে হতে হতে মুক্তিযুদ্ধটা তো 70 সালে তো একটা নির্বাচন হয়েছে। জি অবশ্যই, হ্যাঁ। নির্বাচনে আপনি বিজয়ী দলকে ক্ষমতা না দেওয়ার কারণেই তো, এবং আমি আরো বলি, হয়তো 25শে মার্চের গণহত্যাটা না হলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা অন্যরকম ভাবে লেখা হতো। ঠিক এখানেও কিন্তু একটা গণহত্যা হয়েছে। গণহত্যার প্রেক্ষিতে কিন্তু বিষয়টা টার্ন করে আপনার এক দফায় চলে আসছে। সুতরাং এখন এখানে এই বিতর্কটা আমাদের মধ্যে ছিল, আমরা স্থির করতে পারি নাই যে আমরা এই বিপ্লবের, যেমন দেখুন আজকে কালকে একটা আলোচনা আছে যে একটা প্রোক্লেমেশন ডিক্লেয়ার করবে, কালকে সর্বদলীয় একটা বৈঠক আছে। একটা মঞ্জু ভাই, শেষের দিকে আসছে একটা প্রশ্ন এসে গেছে, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে? যদিও নির্বাচন কমিশন ব্যবস্থা যেটা সুপারিশ করেছে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, এবং জাতীয় নির্বাচন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, স্থানীয় সরকারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। যদিও বিএনপির পক্ষ থেকে দুদিন আগে বলা হয়েছে যে চলতি বছরের মাঝামাঝি সময়ে তারা জাতীয় নির্বাচন চায়, এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। নির্বাচন মানে সংস্কার কমিশনের কিন্তু ইচ্ছা হচ্ছে স্থানীয় নির্বাচনটা আগে করা, কারণ ওনাদের সদস্যদের অনেকের মত ছিল যে স্থানীয় নির্বাচনটা যখন দলীয় সরকারের অধীনে হয়, ধরুন সেটা ভালোই নির্বাচন হলো, কিন্তু ওই যে ক্ষমতাসীন দলের একটা প্রভাব ছাপ সেখানে পড়ে, প্রশাসনের উপর পড়ে, নির্বাচনটা প্রপারলি সেখানে দেখা যাচ্ছে যে আপনার নিরপেক্ষভাবে হতে পারে না। ওনাদের আরেকটা যুক্তি ছিল যে আমরা যদি স্থানীয় নির্বাচনটা করি তাহলে ইলেকশনের একটা অভিজ্ঞতা, আমাদের ট্রায়াল রান আমাদের একটা হয়ে গেল, ট্রায়াল রান হলে আমরা কোথায় কোথায় লুপ হোলসগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি। তো এই পয়েন্ট অফ ভিউতে আমরাও কিন্তু এটাকে সমর্থন করেছিলাম যে ঠিক আছে স্থানীয় নির্বাচন আগে হতেই পারে। এখন দেখেন আমরা মানে প্রত্যেকটা আলোচনার কিন্তু আপনাকে বিহাইন্ড দি ইন্টেনশন আপনাকে দেখতে হবে। আমরা কিন্তু যেটা বলছি যে দেখেন আমরা তো নির্বাচন হারিয়ে ফেলেছিলাম, 16 বছর 17 বছর ধরে আন্দোলন, আমরা নির্বাচন চোখে দেখি নাই, আমরা আন্দোলন করেছি, একটা পর্যায়ে আমরা চিন্তা করেছি এই জগদ্দল পাথর কোত্থেকে সরবে। 30 সেকেন্ডের মধ্যে শেষ করে দেন। সরি, এখন জগদ্দল পাথর সরার পরে আমরা এখন আবার আমাদের অন্যান্য আলোচনায় চলে আসছি। আমি তো মনে করি যে আমাদের সবার একমত থাকা উচিত, স্থানীয় হলে স্থানীয় হোক আগে, পার্লামেন্ট হলে পার্লামেন্ট আগে হোক। অ্যাকচুয়ালি আমাদের চাওয়াটা হচ্ছে দেশটা একটা স্থির জায়গায় আসুক। আমাদের যে প্রত্যাশা যে একটা মানে মানে একটা সুন্দরভাবে রাষ্ট্রটা একটা কাঠামোর উপর দাঁড়াবে, সংস্কারগুলো যেভাবে প্রস্তাবনাগুলো করা হয়েছে গ্রহণযোগ্য জায়গাটা আমরা সংস্কার করব, এবং সেটা হলে আমরা একটা ইলেকশন করব। লাস্ট আমি আপনাকে যেটা বলি যে দেখেন বিএনপিকে সবাই বলছে বিএনপি চাপ দিচ্ছে। হ্যাঁ, বিএনপি ধরে নিলাম একটা পলিটিক্যাল পার্টি, সে তো তার স্বার্থ দেখবে না, সে তো তার ভালো দেখবে। তো সরকার পাল্টা চাপ সৃষ্টি করছে না কেন? সরকার যদি আজকে সুশাসন নিশ্চিত করতে পারত, দ্রব্যমূল্যের দাম কমাতে পারত, এবং এই জায়গাটা সংস্কারের জায়গাটা মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে পারতো, আমি তো মনে করি বিএনপি উল্টা চাপে পড়তো। এই বিষয়ে মঞ্জু ভাই আপনি ভালো বলেছেন যে এই বিষয়ে একদিন আমাদের কথা হতে পারে যে এই চাপগুলো সরকার পক্ষ থেকে কেন আসছে। সরকারের তো এই জায়গাটা ফেলিউরটা আছে, সুতরাং এখানে বিএনপির চাপটাই প্রিভেল করবে যদি সরকার সেটা করতে না পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুজিবুর মঞ্জু আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং এই বিষয়ে কথা বলার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।